এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেন বাবা, আমাদের আজানকে কি তোমার পছন্দ নয়? দেখো বাবা, ছেলে হিসেবে বলছি না, তবে আমার আজানকে নিয়ে মা হয়ে তোমায় আমি 100% গ্যারান্টি দিতে পারবো। আর তাছাড়া ফিয়ন্তিকে আমারও খুব পছন্দ। তাহলে এখানে আপত্তি কোথায়? মিতালি অবাক হয়ে তাকালো। পাভেল কিছুক্ষণ চুপ করে থেকে অতঃপর ধরা গলায় বলে গেল, তাসদির ভাইয়াকে অপছন্দ করার কোনো অধিকার বা কারণ নেই। এই প্রস্তাব না রাখতে পারার কারণ একটাই, প্রিয়র বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছে আম্মু। অন্য জায়গায় মানে কার সাথে? মাঝখানে ফুরন কেটে বলে উঠল মিতালি। এবার পাভেল ভারী গলায় উত্তর দিল, অভিরাজ ভাইয়ার সাথে। অভিরাজ? অভিরাজের নাম এর আগেও পাভেল সহ মিতালির মুখে অনেকবার শুনেছেন মোহনা, তবে এমন কিছু সম্পর্কে আজ করতে পারেননি। পাভেল গলা নামিয়ে দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলো, এবার আম্মু, আজ আমি যে অবস্থায় বসে আছি, আপনার সঙ্গে কথা বলছি, এই অবস্থার পেছনে সবচেয়ে বড় অবদান একজন মানুষের। তিনি হচ্ছেন অভিরাজ ভাই। 4 বছর আগে আমার ব্যবসায় এমন একটা ধস নেমেছিল যে আমি প্রায় রাস্তায় বসে গিয়েছিলাম। ব্যাংকের ঋণ, পাওনাদারদের চাপ, ব্যবসার ক্ষতি, সব মিলিয়ে চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল জীবনটা বুঝি সত্যি শেষ হয়ে গেল। মজার ব্যাপার জানেন, সুখের সময় মানুষের অভাব হয় না, কিন্তু বিপদ আসলেই চারপাশটা হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়। যাদের নিজের ভাবতাম তারা একে একে দূরে সরে গিয়েছিল। তখন আমার পাশে ছিল শুধুই প্রিয়। মেয়েটা তখনও ছোট, কিন্তু ওকে নিয়েই নতুন করে বাঁচার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময়তেই অভিরাজ ভাই আমাদের জীবনে আসেন। উনি চাইলেই দূর থেকে সহানুভূতিতে দেখাতে পারতেন, বাকিদের মতো দুটো সান্ত্বনা কথা বলেই দায়িত্ব শেষ করতে পারতেন, কিন্তু করেননি। উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমার ব্যবসার পুরো কাঠামো নতুন করে দাঁড় করিয়েছিলেন, বিনিয়োগ করেছেন, পরামর্শ দিয়েছেন, দিনের পর দিন নিজের সময় নষ্ট করে আমাকে শিখিয়েছেন কোথায় ভুল করেছি। আজ আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেটা আমার একার কৃতিত্ব না, অর্ধেকের বেশি কৃতিত্বই অভিরাজ ভাইয়ের। থামলো পাভেল। পরপর শ্বাস ছেড়ে বলতে শুরু করলো আবার, অভিরাজ ভাই প্রিয়নীতিকে অনেক আগে থেকেই পছন্দ করেন। আগে থেকেই বিষয়টা জানান আমায়। প্রথমে যখন বিষয়টা জানায় আমায়, তখন আমি সরাসরি না করিনি, আবার হ্যাঁও বলিনি। কারণ প্রিয় তখন অনেক ছোট ছিল। তখন বয়সের অজুহাত দিয়ে আমি ওনার কাছে সময় চাই। বলেছিলাম, বোন আমার কলেজ সম্পূর্ণ না করা অবধি আমি বিয়ে দেব না। উনি তাতেই নিঃশর্তে রাজি হয়ে গেছেন। আপনিই বলেন, আজকালকার দিনে এমন ছেলে খুঁজে পাওয়া কি আদৌ মুখের কথা? আমি এতদিন বিষয়টা কাউকে জানাইনি, এমনকি প্রিয় জানে না। এই সম্পর্কে কিছু ভেবেছিলাম অভিরাজ ভাইয়ের সঙ্গে পাকা কথা সেরে একেবারে সবাইকে জানাতে। পাভেলের কথাগুলো শেষ হতেই ড্রয়িং রুম জুড়ে থমথমে নীরবতা নেমে এলো। মোহনা বেগম আশাহত হয়ে সোফায় পিঠ হেলিয়ে দিয়ে বসলেন। এতক্ষণ ধরে বুকের ভেতর যে আনন্দ, যে উচ্ছ্বাস নিয়ে তিনি বসেছিলেন, মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে খান খান হয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি মনে মনে কত কিছু ভেবে ফেলেছিলেন। প্রিয়ন্তী এবারের বউ হয়ে আসবে, মেয়েটা সকালবেলা তার সঙ্গে রান্নাঘরে গল্প করবে, খুনসুটি করবে, এইবারের প্রতিটা কোণ আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আর সবচেয়ে বড় কথা, এতদিনের পর প্রথমবারের মতো তার ছেলে নিজ থেকে কাউকে পছন্দ করেছে। সেই মেয়েটাকে নিয়ে কত স্বপ্ন মনে ফেলেছিলেন অজান্তেই, অথচ এখন মনে হচ্ছে সবকিছুই বুঝি মরীচিকা ছিল। এখানে অবশ্যই পাভেলকেও দোষারোপ করার কোনো যৌক্তিক কারণ নেই। ছেলেটার কথাগুলো যুক্তিযুক্ত, তবুও কিছু একটা ভেবে তিনি সোজা হয়ে বসলেন। সম্পর্কের কথা পাকাপাকি না হওয়া পর্যন্ত সবকিছুই তো পরিবর্তন হতে পারে। হয়তো আরেকবার ভেবে দেখার অনুরোধ করতে চাইছিলেন তিনি, হয়তো বা ছেলের মনের কথাটাও জানাতে চাইছিলেন। অমনি ভদ্রমহিলা একবারই কিছু বলতে যাবেন, অগত্যা মেয়ের হাতের ইশারায় থেমে গেলেন মাঝপথেই।
পাশে বসে মিতালি মায়ের হাত চেপে বলল আপাতত চুপ থাকতে। মেয়ের ইশারায় চুপ করে মেয়ের দৃষ্টি অনুসারে সুরির দিকে চাইতে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। সুরির মাঝামাঝি ধাপে দাঁড়িয়ে আছে তাসধির। কখন থেকে দাঁড়িয়ে আছে কি জানে, তবে মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে শুনেছে হয়তো সবটা। মূলত তাসধিরের ইশারাতে মিতালি মাকে থামায়। তবে তাসধির আর তখন নামলো না, আর না ব্যয় করলো একটি বাক্য, বরং উল্টো ঘুরে দৃঢ় কদমে সোজা উপরের দিকে উঠে চলে গেল। নিশুর আকাশ জুড়ে নিরন্তর ভেসে বেড়াচ্ছে ঘন ঘন মেঘের আস্তরণ। থেকে থেকে ভেসে আসছে কুকুরের ক্ষীণস্বর। কখনো সখনো বিদ্যুতের ঝলকানিতে মেতে উঠেছে পুরো ধরনী। নিমেষে আবার চারপাশ গ্রাস করছে ঘুটঘুটে অন্ধকার। ঘুটঘুটে সে অন্ধকারে ডুবে থাকা সিদ্দিক কুঞ্জের ছাদটার এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ মানব। কালো টি শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, এলোমেলো চুলগুলো বাতাসে বারবার উড়ে গিয়ে পড়ছে কপালের উপর। ডান হাতটা সাদা ব্যান্ডেজে মুড়ে থাকলেও মানবের বাম হাতে জ্বলজ্বল করছে জ্বলন্ত সিগারেট। সিগারেটের প্রতি কখনোই বিশেষ আসক্তি ছিল না তার। প্রয়োজন ছাড়া এই জিনিসটা কিছুই দেখত না। দায়িত্ব আর শৃঙ্খলাই ছিল তার জীবনেরও সবচেয়ে বড় অংশ। তবে দীর্ঘ কোনো মিশনের সময় যখন চাপ অসহনীয় হয়ে উঠত কিংবা টানা ব্যস্ততায় নিজেকে সামলানোর অবকাশ মিলত না, তখন খুব বেশি হলে এক দুটি সিগারেটের ধোঁয়ায় ক্ষণিকের ক্লান্তি ঝেড়ে ফেলত। কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ হিসেব করে পুরো 2 প্যাকেট সিগারেট শেষ করেছে তাসধির। ছাদের একপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য পুরা ফিল্টার আর ছায়ের স্তূপ। চেয়েছিল সিগারেটের সঙ্গে সঙ্গে নিজের ভেতরের অস্থিরতাটাকেও পুড়িয়ে ফেলতে, অথচ তাতেও কোনো লাভ হয়নি। আজ ধোঁয়ার স্বাদও কেমন যেন তেতু বিদঘুটে ঠেকছে। তাসধির মাথা তুলে তাকালো আকাশের দিকে। বড্ড অস্থির লাগছে। অদ্ভুত ভারে জমে আছে ভেতরটা। বুকের ভেতর বিশাল ভারী কোনো পাথর শক্ত করে চেপে ধরে আছে যেন কেউ। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালো তাসধির একবার। কাপড়ের নিচে এখনো জ্বালা করছে ক্ষত স্থানটা। তখন স্টাডি রুম হতে প্রিয়ন্তি বেরিয়ে যাওয়ার পরপরই নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটায় তার হাতে। দেয়ালে একের পর এক শক্ত আঘাতে ক্ষতপ্রাপ্ত হয় হাতটি। এর অবশ্য যথার্থ কারণও আছে। উত্তেজিত হওয়া, নিয়ন্ত্রণ হারানো, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া, এইসব তার স্বভাবের সঙ্গে যায় না। সে তো এমন ছিল না কখনোই। বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা আর দায়িত্ববোধ তাকে শিখেছে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে। তাহলে আজকাল কি হচ্ছে তার? কেন সামান্য কিছু কথাতেই ভেতরটা এভাবে তোলপাড় হয়ে যাচ্ছে? কেন নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না? এত প্রশ্নের ভিড়ে উত্তরহীন তাসধির তাকালো মেঘলা খোলা আকাশের পানে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের গভীর থেকে। আজব, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থেকেও কখনো এমন অস্বস্তি হয়নি। অসংখ্য কঠিন মিশনে অংশ নিয়েছে, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সহযোদ্ধা রক্তাক্ত শরীর কাঁধে তুলে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। বিস্ফোরণের শব্দ, গুলির বৃষ্টি, মৃত্যু ভয় কোনোটাই তাকে ভেঙে দিতে পারেনি এভাবে। অথচ সামান্য একটা মেয়ের চোখের জল তাকে এভাবে অস্থির করে দিতে পারে, সেটা কখনো কল্পনাও করেনি। আর সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো সে জানে প্রিয়ন্তি এখন তাকে ঘৃণা করছে। হয়তো অহংকারী ভাবছে, নিষ্ঠুর ভাবছে, রূঢ় ভাবছে। তাসধির মাথা নিচু করলো, বাম হাতের আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করলো ডান হাতের ব্যান্ডেজটা। ক্ষতটা এখনো তাজা, কিন্তু আশ্চর্যভাবে হাতের ব্যথার চেয়েও বেশি পোড়াচ্ছে অন্য কিছু। অনুশোচনা, তীব্র অসহনীয় অনুশোচনা। আকাশে আবার বিদ্যুৎ চমকালো। সাদা আলো এসে এক মুহূর্তের জন্য আলোকিত করে গেল তার গম্ভীর মুখটা। রাত প্রায় 2টার দিকে ছাদ ছেড়ে নিচে নেমে এলো তাসধির। এরপরই ল্যাপটপ নিয়ে বসে যায়। পার হয় আরও ঘন্টাখানিক। একান্ত মনোযোগে কে যেন করে যাচ্ছে এক ধ্যানে। এভাবেই পার হলো 3টার ঘর। তীক্ষ্ণ চোখে একটা পুরনো ফাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। অনেক বছরের বেশ পুরনো একটা ফাইল। কোনো একটা কারণে সেটা স্থগিত হয়েছিল এতটা বছর। হয়তো ইচ্ছাকৃতভাবেই স্থগিত করানো হয়েছিল। চেয়ারে হেলান দিয়ে মাথা কাত করলো তাসধির। এরপর ফোন তুলে সোজা ফোন করলো কাউকে। নিজের কোয়ার্টারে গভীর ঘুমে অচেতন হয়ে মাঝারি আকারের টেবিলটার নিচে সাপের মতো পেঁচিয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অর্ণব। পরনে একটা হাফ প্যান্ট আর অফ হোয়াইট রঙা টি শার্ট। যথারীতি যুদ্ধক্ষেত্র সদৃশ ঘুম যাকে বলে আর কি। আমার সময় কেঁপে উঠে পাশে থাকা যান্ত্রিক ডিভাইসটা। ফোনের বিকট শব্দে বিরক্ত হয়ে কুঁকড়ে ওঠে অর্ণব।
দ্বিতীয়বার রিং বাজতেই চোখ আধ খোলা করে যথারীতি রিসিভ করে কানের পাশে চেপে ধরতে একবার নাম্বারটাও পরখ করে নিল। স্ক্রিনে জলজল করছে জমরুদ নামটা। অর্ণব বিরক্তিতে গজগজ করলো। এই শালার আবার এই মাঝরাতে কোন চুলকানি উঠেছে? কল রিসিভ করে হাই তুলে বলল, কি রে ভাই, রাত 3:30টায় কার জানাজা পড়তে ফোন দিছস? ঘুমাচ্ছিলি? অর্ণব চোখ উল্টালো, বড় স্বাভাবিক গলায় বলল, ভোর 4টায় উঠে যোগ ব্যায়াম করতেছিলাম, তারপর ভাবলাম একটু ধ্যান করি। এখন তুই ফোন দিয়ে আধ্যাত্মিকতা নষ্ট করলি। এখন বল কি হয়েছে? ইডিয়েট, আমাদের পরবর্তী মিশনের আপডেট কি? ফাইলগুলো রেডি রেখেছিস? ভোর 3:30টায় মানুষের মাথায় আসে প্রেম, আসে বউ, আসে, আর তোর মাথায় আসে ফাইল। ভোর 4টায় তোর ফাইলের কথা মনে পড়লো? ভাই তুই কি ঘুমাস না? আমি ফিরছি। কোথায়? ব্যাকে। মুহূর্তে ঘুম পুরোপুরি উবে গেল অর্ণবের। তাজ্জব হয়ে বলল, এই ভোরবেলা? সকালে আয় ভাই, বিশ্বাস কর এখন একটু উঠতে মন চাচ্ছে না। তুই বরং যেখানে আছিস সেখানে একটু অপেক্ষা কর, ফজর হোক, সূর্য উঠুক, তারপর আয়। ইডিয়েট, আমি এখন আসছি না, 2 দিনের মধ্যে আসছি। ওহ। তাজহির আবার বলল। আচ্ছা শোন, আমি কিছু ইনফরমেশন পাঠাচ্ছি। বলতে বলতে টেবিলে রাখা ল্যাপটপে কয়েকটা ফাইল ট্রান্সফার করলো। ফোনে নোটিফিকেশন ভেসে উঠতেই অর্ণব খুলে দেখলো। তারপর তাজহির বলল, 1 আওয়ার। আই ওয়ান্ট এভরি সিঙ্গেল ডিটেল উইদিন 1 আওয়ার। তুই কি বুঝতেছিস তুই কি করতে যাচ্ছিস? খুব ভালোভাবেই। এই কেসটা বন্ধ হয়েছিল বহু বছর আগে। ফাইল সিল করা হয়েছিল, রিপোর্ট মুছে ফেলা হয়েছিল। জানি। তুই জানিস এই কেস নিয়ে শেষবার নাড়াচাড়া করতে গিয়ে কি হয়েছিল? ভুলে গেছিস? ভুলিনি। তাহলে আবার কেন? এটা কতটা রিস্ক জানিস না? জানি, আমাদের লাইফে রিস্ক বলে কিছু নেই। আমরা যখন এই প্রফেশনে এসেছি তখন সব কিছু বিসর্জন দিয়ে এসেছি। হেড জানতে পারলে প্রবলেম হবে। হতে দে। অ্যান্ড সেটা হয়েছিল তোদের ফল্টে। তবে আগের বারের মতো বোকামি তাজদির সিদ্দিক আজান করছে না। তোর নিজেরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে। জানি। সব কিছু জেনেও কেন আগুনে ঝাঁপ দিতে চাইছিস হঠাৎ? তোকে যেটা করতে বলা হয়েছে সেটা কর। 5 মিনিটস অলরেডি গন। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। বুঝলো তাজহির কথা ঘুরিয়ে দিয়েছে, মানে আসল কারণটা বলবে না, যেমনটা সবসময় করে। অবশেষে হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পাঠাচ্ছি। গুড, নাও ডু ইট ফার্স্ট। বলে কল কাটলো তাজহির। বন্ধ করলো ল্যাপটপের শাটার। উঠে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদটাও লুকোচুরি খেলছে, দেখা দিচ্ছে না। সে ঢেকে থাকা চাঁদের দিকে এক মনে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল মানব, ভালোবাসার জীবনে একাধিকবার সে করে না রে, তবে মায়া তেমন নয়। কাকে ভালোবাসলে যে তার মায়ে পড়তে হবে এমনও কোনো বিধান নেই। অথচ কারো মায়ে পড়ে গেলে তাকে ভালোবাসা ঠিক যেন নিয়তির অবধারিত পরিণতি। ভালোবাসার সংজ্ঞা অনুভূতি, আর মায়া সে তো অস্তিত্ব। আপনি আমার সেই মায়া, মিস ব্লু হাফ মুন। আর তাজহির সিদ্দিক আজান কখনো নিজের অস্তিত্বের সঙ্গে আপোষ করে না, কখনোই না। বলে বাঁকা হাসলো তাজহির, যে হাসির পেছনের কারণ জানা নেই কারো। বরং হাসিটা অনেকটা এমন যেন বহুদিন ধরে মাথার ভেতর ঘুরপাক খাওয়া কোনো জটিল সমীকরণের উত্তর অবশেষে খুঁজে পেয়েছে সে। পূর্বাকাশে উদিত হয়েছে সূর্য মামা। ঘড়ির কাঁটা সবে 6টা ছুঁয়েছে মাত্র। রাতভর 1 ফোঁটা ঘুম হয়নি তাজহিরের। ফ্রেশ হয়ে কালো একটা ট্রাউজার আর ধূসর রঙের একটি সাদা মাত্রা টি শার্ট পরে নিচে নেমে এলো। খুঁজলো মাকে, না পেয়ে বাইরে বের হয়ে এলো। ফজরের নামাজ আদায় করার পর প্রায় প্রতিদিনই বাড়ির সামনে বাগানে কিছুটা সময় হাঁটাহাঁটি করেন মোহনা। আজও তার ব্যতিক্রম হয়নি। তাজহির দৃঢ় পায়ে এগিয়ে গেল বাগানের দিকে। সকালের স্বর্ণালী আলোয় বাগানটার তাজা ফুলগুলো চিকচিক করছে। সেই শান্ত পরিবেশের মাঝখানেই হাতে তসবি নিয়ে ধীর পায়ে হাঁটছিলেন মোহনা। ছেলের উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালেন তিনি। এত সকালে উঠেছিস কেন বাবা? তাজহির এসে দাঁড়ালো মায়ের সম্মুখীন হয়ে, সাবলীল কণ্ঠে জানালো, আমাকে আজই চলে যেতে হবে আম্মু। মুহূর্তে হাসিটা মিলিয়ে গেল মোহনার। ভর করলো একরাশ হতাশা। বললেন, আজই? মন খারাপ তাই না আব্বা? মন খারাপ করিস না, আল্লাহ যা করবে ভালোর জন্যই করে। হয়তো এই সম্পর্কটা তোর জন্য লেখা ছিল না, চিন্তা করিস না। তোর জন্য আমরা খুব ভালো একটা মেয়ে খুঁজে বের করব, খুব সুন্দর।
খুব ভালো মনের একটা মেয়ে, যে তোকে বুঝবে, তোর যত্ন নেবে। উত্তরে নীরব রইল তাসধীর, বলল না কিছুই। মোহনা ছেলের ওই ফুলা ফুলা লাল লাল চোখ দুটোর দিকে চেয়ে গমগমে স্বরে বললেন। তাতে ঘুমাসনি তাই না? এবারেও কোনো উত্তর করল না ছেলে তার। মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। যে ছেলে জীবনের এতগুলো বছর কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, সে প্রথমবারের মতো কাউকে পছন্দ করেছিল, এমনকি নিজে থেকে বিয়ের কথাও বলেছিল। আর আজ সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। মোহনা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল ছেলের দিকে চেয়ে। আম্মু, আমার এখনই বের হতে হবে। অবশ্য সে মুখ খুলল তাসধীর। মোহনা বেগম চমকে উঠলেন। এখনই? এই সকাল সকাল? একটা জরুরি কাজ পড়ে গেছে, আর্জেন্ট। নাস্তাও করবি না? রাস্তায় করে নেব। তাও অন্তত আধা ঘন্টা পরে যাস, আমি নাস্তা বানাতে বলি। তাসধীর মাথা নাড়ল। সময় নেই। কি এমন কাজ যে নাস্তা করারও সময় নেই? কালও অন্য কথা বললি, ইচ্ছা করে এই কাজের বাহানায় চলে যেতে চাচ্ছিস তাই না? প্রশ্ন ছুড়ে উত্তরের আশায় ভ্রু চেয়ে চেয়ে রইলেন মোহনা। ছেলে তার এবারেও নির্বাক, উত্তরহীন। তবে ছেলেটার হাবভাব দেখে বুঝলেন ছেলে তার একটা প্রশ্নেরও উত্তর দিবেন না। হাল ছাড়লেন অবশেষে তিনি। বললেন, ফের? কতদিন লাগবে? আবার কবে আসবি? হয়তো খুব শীঘ্রই। আচ্ছা, খেয়াল রাখিস নিজের, অন্তত ফোন দিস দিনে একবার করে। চেষ্টা করব। আজই আমাদের চলে যেতে হবে আম্মু। সকালের নাস্তার টেবিলে বসেছে সকলে। মেয়ের জামার প্লেটে গরুর মাংসের খিচুড়ি সার্ভ করে দিচ্ছিলেন মোহনা। অমনি হাতটা থেমে গেলেন ভদ্র মহিলার। থমকে গিয়ে প্রশ্ন করলেন। আজই এত তাড়াতাড়ি কেন বাবা? পাভেল মৃদু হেসে জানালো, অনেকদিন তো আপনাদের জ্বালালাম, এবার নিজেদের বাসায় ফিরতে হবে। অফিসের কাজও জমে আছে খুব, জানেন তো আজকালকার ছেলেমেয়েরা এক একটা ফাঁকি দেওয়ার ওস্তাদ। আরও কয়েকটা দিন থাকলে কি হতো? তোমরা এলে শূন্য বাড়িটা ভরাট হয়ে যায়, চলে গেলে বাড়িটা আবার ফাঁকা শূন্য হয়ে পড়ে থাকবে। পাভেল কিছু বলার আগে সায় দিলেন দাদিও। আসলে আমারও তো অনেক দিন হইয়া গেল আইসি, বাড়িঘর ফাঁকা রাইখা কতদিন থাকা যায় কও। এখন ফিরে যাওনটাই ভালো। আপনি থাকলে আমার তো বরং ভালোই লাগে খালা, বাড়িটা জমজমাট থাকে। সেইটা আমি বুঝি মা, কিন্তু নিজের বাড়িরও তো একটা টান থাকে। তার ওপর পাভেলের অফিস যাওন লাগবো, প্রিয়ডার ও তো সামনে পরীক্ষা, কয়দিন যাবৎ ভার্সিটিতেও যাইতে পারে না। তুমি বরং আমাদের লগে লও, কয়দিন থাইক্কা আয়োনে। না খালা, আমি গেলে মেয়েটা একা হয়ে যায়, ছোট মানুষ, একা থাকতে ভয় পায়। তাও কথা। এদিকে পুরো সময়টাতে প্রায় চুপচাপ বসেছিল প্রিয়ন্তী। মাথা নিচু করে দ্রুত খাবার তুলছে মুখে, যেন কোনো জরুরি কাজ পড়ে আছে ওর। খাওয়া শেষ করেই উঠে যাবে এমন তারা। আসলে তারাটা অন্য কিছুর। লোকটার মুখোমুখি না হওয়ার গতকাল যে ঘটনা হয়েছে, এরপর তো আরও নয়। মূলত গতকাল রাতে প্রিয়ন্তী পাভেলকে জানায় সে বাড়ি ফিরে যেতে চায়। উদাহরণস্বরূপ সামনে পরীক্ষা, এমন এক্সকিউজ দাঁড় করালে পাভেলও সায় জানায় তাতে। মনের কথার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় আজ সকালেই চলে যাবে ওরা। মিতালির মুখটাও আজ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফ্যাকাশে। খাওয়ার প্রতি কোনো মনোযোগ নেই বললেই চলে। চুপচাপ প্লেটের খাবার নাড়াচাড়া করছে শুধু। মেয়ের মুখের দিকে তাকিয়ে মোহনা বেগম হঠাৎ বিষণ্ণ গলায় বললেন, ছেলেটাও চলে গেল, এখন তোমরাও চলে যাবে? কথাটা শুনতে চামচের নরম থামলো মিতালির। ভ্রুকুচকে বলল, ভাইয়া চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? সকালে ফরজের পরই তো বের হয়ে গেল, বলল নাকি খুব জরুরি কাজ পড়ে গেছে। আমাকে একবার বলে গেল না ভাইয়া? আনমনে বিড়বিড় করে আওড়ালো মিতালি। কি যেন ভাবলো অনেকক্ষণ। এর মাঝে মোহনা বেগম ফের আফসোসের সুরে বললেন, সত্যি বলতে কি, তোমরা আসার পর বাড়িটা কতটা জমজমাট হয়ে উঠেছিল, সেটা তোমরা চলে গেলেই বুঝবো। পাভেল হেসে বলল, আরে আম্মু, এমনভাবে বলছেন কেন? আর আমি কি আরেক দেশে চলে যাচ্ছি? সময় পেলেই চলে আসবো। ওদিকে তাসধীর চলে গেছে কথা শুনতেই খাবার চিবানো থামলো প্রিয়ন্তীর। শক্ত হয়ে গেল হাতের আঙ্গুলগুলো। লোকটা চলে গেছে? কি এমন জরুরি কাজ পড়লো যে কাউকে না জানিয়ে হুট করে এভাবে চলে গেল? গতকাল রাতের ব্যবহারের জন্য একটা বারও অনুতপ্ত বোধটুকু করলো না? এতটা দাম্ভিকতার লোকটার ভিতর, অথচ কই সারাটা রাত ছটফট করে কেটেছে ওর, ঘুমাতে পারেনি এক ফুটাও।
কোথাও একটা সূক্ষ্ম অপরাধ বোধ তখন কাজ করছিল ভেতর ভেতরে। তখন চড়া হয়ে অনেক কটু কথা বলে দিয়েছিল কিনা এখন মনে হচ্ছে একদম উচিত কাজই করেছে ও। ভেবে পরক্ষণেই নিজের মনকেই ধমক দিল। লোকটা কোথায় গেল, কি করলো, তাতে তার কি? বরং ভালোই হয়েছে, অন্তত সামনে পড়লে আর সেই বিরক্তিকর মুখটা দেখতে হবে না, অকারণেই খোঁচা দেওয়া কথা শুনতে হবে না, অপমানিত হতে হবে না। এই তো চেয়েছিল ও। তবু কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে ভেতরটায়, যার কোনো সঠিক যুক্তি নেই, কোনো ব্যাখ্যাও নেই। প্রিয়ন্তী দ্রুত পানির গ্লাস নিয়ে একটানে অনেকটুকু পানি খেলো। তারপর নিজের অস্বস্তিটাকে জোর করে ছেড়ে ফেলে স্বাভাবিক মুখে আবার খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ঘড়ির কাঁটা 9টা পেরেছে অনেকক্ষণ। যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে হলরুমে বসে আছে পাভেল। ওর সামনে সেন্টার টেবিলের উপর ধোয়া ওঠা এক কাপ গরম গরম আদা চা। সেখান থেকে উঠে এক হাতে কাপ ধরে চুমুক বসে আস্তে ধীরে ফোন স্ক্রলিং করছে। কিছুক্ষণ পর সেরে বেয়ে নিচে নেমে এলো প্রিয়ন্তী। এসে পাভেলের পাশের সোফাটায় বসতে বসতে বলল, আর কতক্ষণ? তোর ভাবি আসুক আগে। প্রিয়ন্তী বিরক্ত মুখে ঘড়ির দিকে তাকালো, বিড়বিড় করে বলল, ভাবির রেডি হতে তো যুগ লেগে যায়। এই কথা ওর সামনে বলিস না, কেন? কারণ এরপর পুরো রাস্তা জুড়ে আমার কান ঝালাপালা করবে। কথাটা ফোন স্ক্রলিং করতে করতে বলল পাভেল। ফেক করে হেসে দিল প্রিয়ন্তী। তখন সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল মিতালিকে, হাতে একটা ছোট ব্যাগ। সিঁড়ির ভিতর চেক করতে করতে নামছে সিঁড়ি বেয়ে। ওদিকে হঠাৎই স্ক্রল করতে করতে কি একটা দেখে রীতিমতো আঁতকে উঠল পাভেল। আতঙ্কিত হয়ে বলল, ইস, ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে এসেছে মিতালি। স্বামীর পাশ ঘেঁষে বসতে বসতে ভ্রু উঠছে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর বলো না, আজকাল দেশের যে অবস্থা, এখন তো বাড়ি থেকে বের হতেও ভয় লাগে। কখন কার সঙ্গে শেষ দেখা হয়ে যাচ্ছে কেউ বলতে পারে না। মানে? এই ছেলেটাকে দেখলাম শিহাবের বোনের বিয়ের দিন। কি হাসি খুশি একটা ছেলে, দেখতে একদম নায়কদের মতো, অথচ আজকে। কথা শেষ না করে দীর্ঘশ্বাস ফেলল পাভেল। মিতালি কৌতূহলী হয়ে আরেকটু এগিয়ে বসলো, ঝুঁকে গিয়ে বলল, কি হয়েছে খুলে বলো তো। পাভেল ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, কাল রাতে বাইক নিয়ে বের হয়েছিল, সকালে খবর বেরিয়েছে একটা বড় মালবাহী ট্রাকের সঙ্গে ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক নাকি সরাসরি বাইকের ওপর দিয়ে চলে গেছে। ইন্নালিল্লাহ। অস্ফুট স্বরটা বেরিয়ে এলো মিতালির মুখ থেকে। পাভেল গম্ভীর গলায় বলল, বাইকটা একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। আর ছেলেটার অবস্থা তো আরও করুণ, লাশটাও চেনার উপায় নেই, কোনো কিছুই নাকি অক্ষত নেই। বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে। মিতালির মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে এলো। বলল, দেখি তো কোন ছেলেটা। পাভেল ফোনটা এগিয়ে ধরল সামনে। তুমি হয়তো দেখেছিলে সেদিন। সেদিন ভিড়ের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। শিহাবের বোনের চাচাতো দেবর, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। অকালেই কেমন ঝরে গেল ফ্রেন্ডটা। মিতালি ফোনটা হাতে নিয়ে দেখলো কাছ থেকে। মিতালির পাশে বসা ছিল প্রিয়ন্তী। প্রথমে বিশেষ আগ্রহ না দেখালেও ভাবির পাশ ঝুঁকে সেও তাকালো স্ক্রিনে। অমনি মুখটা কেমন বিস্বাদ আর ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। স্ক্রিনে পাশাপাশি দুটি ছবি, একটাতে ছেলেটার স্বাভাবিক হাসি মাখা মুখ, অন্যটাতে দুর্ঘটনার পরের ছবি। ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকা দেহাবশেষ। এক পলক দেখে শরীরের ভেতর কেমন শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল প্রিয়ন্তীর। সময় নিয়ে আর তাকানোর সাহসটুকু সঞ্চয় হলো না। ছেলেটাকে চিনতে একটু সময় লাগলো না ওর। এটা তো সেই ছেলে, কমিউনিটি সেন্টারে যে ওর সঙ্গে বাজে ব্যবহার করেছিল। কপালে কেমন ঘাম জমল চিকচিক করে, হাতের তারা দুটো ঠান্ডা হয়ে গেছে। মিতালিও তখন স্তম্ভিত হয়ে ছবিটার দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল, হায় আল্লাহ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে নিজেদের বাড়িতে ফিরেছে পাভেল, মিতালি, প্রিয়ন্তী আর দাদি। যাত্রার ক্লান্তি সবার শরীরেই বইছে। তাই তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে যে যার রুমে ঢুকেছে বিশ্রামের উদ্দেশ্যে। নিজের রুমে ফিরেই বড় করে একটা হাফ ছাড়লো প্রিয়ন্তী। কয়েকদিন পর নিজের ঘর, নিজের বিছানায় শোয়ার স্বস্তিটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। আজ ভার্সিটিতে যাওয়া হয়নি ওর।
তাছাড়া গত কয়েকদিনে এত কিছু ঘটেছে যে শরীর মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছে, ফলে বিছানায় গা এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল মেয়েটা। এভাবে পার হলো ঘন্টাখানেক। গভীর ঘুমে আচ্ছন্ন প্রিয়ন্তীর ফোনটা যে কতক্ষণ যাবত এক নাগারে বেজেই চলেছে তার কোনো হিসেব নেই। ফোন সাইলেন্ট করে ঘুমানোটা ওর পুরনো অভ্যাস। একবার দুইবার করে পরপর গুনে গুনে স্ক্রিনে জমা হলো প্রায় 17টা মিসড কল। সবগুলোই একই নাম থেকে আসা, শ্রেয়া। বান্ধবীর থেকে এতক্ষণ একবারও রেসপন্স না পেয়ে এবারে বিরক্ত শ্রেয়া দাঁত কর্মর করে উঠল। রিক্সা থেকে নেমে প্রিয়ন্তীদের বাড়ির সামনে দাঁড়িয়েও শেষবারের মতো কল করলো বান্ধবীকে। এবারেও কল বাজতে বাজতে কেটে গেল। যথারীতি কোনো সাড়া মিলল না। বিরক্তিতে দাঁত খিচিয়ে ফোনটা নামালো মেয়েটা। বিড়বিড় করতে করতে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল মিতালি সোফায় বসে টিভি দেখছে। শ্রেয়াকে দেখে মিতালি অবাক হয়ে বলল, আরে শ্রেয়া, কখন এলে? এই তো এখনই। আসো বসো, কি খবর তোমার? বসতে আসিনি ভাবি, আগে বলো তো প্রিয় কোথায়? রুমে আছে, ঘুমাচ্ছে বোধহয়। কিছু হয়েছে নাকি? এর বেশি কিছু শোনার প্রয়োজন মনে করল না শ্রেয়া। সরাসরি সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে উঠে চলে গেল মিতালির দৃষ্টিসীমার বাইরে। সোজা এসে থামলো বান্ধবীর কক্ষের সামনে। ভেতরে ঢুকেই দেখতে পেল মেয়েটা একেবারে নিশ্চিন্ত মনে কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। শ্রেয়ার এমনিতেই মাথা গরম। সোজা গিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল এবার, এই প্রিয় ওঠ ওঠ মাইয়া। হুম। মেয়েটা ওঠা তো দূর, নড়লো চড়লো না অব্দি। দেবী পড়ে পড়ে ঘুমাচ্ছে। যেমন কত রাত নির্ঘুম কাটিয়ে অবশেষে শান্তির এক খান ঘুম দিয়েছে। বান্ধবীর এখানে অবস্থায় শেষমেশ বিরক্ত হয়ে কম্বল ধরে টান দিল শ্রেয়া। ওঠ ওঠ বলছি। এবারেও কাজ হলো কিছুটা। প্রেমতে কুকড়ে গিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে কম্বল পেঁচিয়ে নিল শরীরে। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, উফ, কি হয়েছে? কি হয়েছে মানে? এখানে আমার জীবন নিয়ে টানাটানি, আর তুই পড়ে পড়ে আরামসে ঘুমাচ্ছিস। বলতে বলতে টেনে হেঁচড়ে উঠে বসালো মেয়েটাকে। চোখ দুটো এখনো আত বোঝা প্রিয়ন্তীর। এলোমেলো চুলগুলো সরিয়ে হাত তুলে বলল, তুই এখানে কখন এলি? এই মাত্র এসেছি। কেন? কেন এসেছি সেটা পরে বলি, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হ, বাইরে বের হব আমরা। বাইরে বের হব মানে? কোথায় যাব? আমার সাথে যাবি তুই। সেটা তো বুঝলাম, কিন্তু যাবোটা কোথায়? সেটা গেলেই দেখতে পাবি। কোথাও যাচ্ছি না আমি। তোর দরকার হলে তুই যা, আমায় ঘুমাতে দে প্লিজ। যাবি না মানে? তুই যাবি না, তোর ঘাড় যাবে। জলদি ওঠ ওঠ, রেডি হ, 5 মিনিটের মধ্যে বেরোবো আমরা। প্রিয়ন্তী এখনো পুরোপুরি ঘুম ঘোর কাটে উঠতে পারেনি। চোখে মুখে স্পষ্ট বিস্ময় নিয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস? কিসব আবল তাবল বকছিস? যে পর্যন্ত না বলবি কোথায় যাবি আমি এক পাও নড়ছি না। আর কি হয়েছে তোর? চেহারা এমন লাগছে কেন? শ্রেয়া তখন আলমারি খুলে একটা ড্রেস বের করে ধরিয়ে দিয়েছে প্রিয়ন্তীর হাতে। এত বেশি কথা বলিস না, আমার কাছে সময় নেই, প্লিজ তাড়াতাড়ি রেডি হ। কিন্তু নো কিন্তু, 5 মিনিট। শ্রেয়ার মুখের ভাব দেখে আর তর্ক করার সাহস পেল না প্রিয়ন্তী। বাধ্যমের মতো আশ্রমে ঢুকে গেল। সত্যি সত্যি 5 মিনিটের মধ্যেই কোনো মতে রেডি হয়ে বেরোতে শ্রেয়া ওর হাত চেপে ধরল। চল। আরে কোথায় যাচ্ছি সেটা তো অ্যাটলিস্ট বলবি। যেতে যেতে বলছি, আয় দ্রুত। বলে প্রায় টেনে হেঁচড়ে নিচে নামিয়ে আনলো বান্ধবীকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল, ভাবি প্রিয় আমার সঙ্গে যাচ্ছে, আমি বাসায় ড্রপ করে দিয়ে যাব, আমাদের আসতে একটু লেট হবে। মিতালির উত্তর শোনারও প্রয়োজন মনে করলো না। তার আগেই প্রিয়ন্তীকে নিয়ে ঝড়ের ব্যাগে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা সিএনজি থামালো শ্রেয়া। দুজন উঠে বসতে এসে তড়িঘড়ি করে বলল, মামা মিরপুর বেড়িবাদ চলেন, আর একটু জোরে চালাবেন, একদম সর্বোচ্চ স্পিডে। আজকে হাতে নাতে ধরবো সালারে। মাথা খারাপ তোর? অ্যাক্সিডেন্ট করে মারতে চাস নাকি আমাদের? আর কাকে ধরবি হাতে নাতে? কাকে আর? ওই হারামির বাচ্চাকে। শ্রেয়া, এক্স্যাক্টলি তুই বলবি এবার কাহিনীটা কি, আর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? ফুসফুস করে বলে উঠল প্রিয়ন্তী। শ্রেয়া বারবার সময় দেখছে ফোনের স্ক্রিনে। ওখানে চোখ রেখে রুক্ষ রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, কি হয়েছে মানে? ওই বেমানটা আমার সাথে ডাবল টাইমিং করছে। প্রিয়ন্তী হতভম্ব হয়ে বলল, কি? কোন বেঈমান? কি করেছে? কার কথা বলছিস? কে আবার? শুভ। শালা দুজনের সাথে ডাবল টাইপিং করছে। আজকে শালাকে একদম হাতে নাতে ধরবো। তুই কিভাবে জানলি? শ্রেয়া ক্ষুব্ধ গলায় বলল, আজ দুপুরে খবর পাইছি,
আমার এক পরিচিত ওদের দুজনকে একসাথে মিরপুর বেড়িবাঁধে দেখছে, হাতে হাত ধইরা ঘুরতেছে লাইলি মজনু। হতে পারে ভুল দেখছে। ভুল দেখছে না, ছবিও পাঠাইছে। বলে ফোনটা এগিয়ে দিল। প্রিয়ন্তীর ছবিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকলো। সত্যি দূর থেকে একটা ছেলে আর মেয়েকে দেখা যাচ্ছে, যদিও মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবু শ্রেয়ার রাগের মাত্রা দেখে মনে হচ্ছে সে পুরোপুরি নিশ্চিত। আচ্ছা 1 মিনিট, তুই তো কখনো ওনাকে হ্যাঁ বলিসনি, তাহলে এত সিরিয়াস হচ্ছিস কেন? শ্রেয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। হ্যাঁ বলিনি তোকে, কিন্তু মনে মনে তো ঠিকই হ্যাঁ বলে দিয়েছি। মানে তুই বোঝোস, শালার আমি 2 মাস ধরে ঝুলাই আসি। ও আমারে প্রতিদিন মেসেজ দেবে, কল দেবে, প্রেমের ডায়লগ মারবে, আর পেছনে আরেকজন নিয়ে ঘুরবে। কিন্তু তুই তো রাজিও হোসনি। রাজি হই নাই ঠিক আছে, কিন্তু বেমানি করার লাইসেন্সও তো দেই নাই। প্রিয়ন্তী কপালে হাত ঠেকালো। তোর যুক্তি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছিস কিছু তো বুঝতে পারছি না, একটু বুঝে বলবি? শুভ ভাইয়ের সঙ্গে তোর রিলেশন চলছে কবে থেকে? আর তুই আমাকে এই ব্যাপারে কিছু জানাসনি কেন এতদিন? যাক, আমার মাথায় ঢুকছে, এটাই যথেষ্ট। এখন চুপ থাক। অতিরিক্ত টেনশনে এমনিতেই মেজাজ হাই হয়ে আছে। ওই হারামির রাগ নাইলে তোর উপর ছাড়বো। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলল। সিএনজিটা ততক্ষণে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে দ্রুত এগিয়ে চলছে মিরপুরের বেড়িবাঁধের দিকে। শ্রেয়া বারবার ফোনের স্ক্রিনে চোখ রেখে অস্থিরভাবে পা নাড়িয়ে যাচ্ছে, যেন সামনে কোনো যুদ্ধ অপেক্ষা করছে, আর সে যুদ্ধে সে যেতেই দম নেবে, তার আগে নয়। মিরপুর বেড়িবাঁধে পৌঁছাতে পৌঁছাতে বিকাল প্রায় ঘুরে এসেছে। সিএনজিটা থামার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি করে ভাড়া মিটিয়ে ফেলল শ্রেয়া। তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়ন্তীর হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো ভেতরের দিকে। আরে আস্তে, মানুষ নাকি বস্তা টানছিস শ্রেয়ার বাচ্চা। চুপ করে আয় তো। আমি পড়ে যাবো তো। পড়লে টেনে উঠাবো, এখন চল। প্রিয়ন্তী বিরক্তিতে মুখ বাঁকালো। এদিক চায় এর আগে কখনো আসেনি প্রিয়ন্তী। পশ্চিম আকাশ জুড়ে ছড়িয়ে আছে কমলা আর সোনালি আভা, দূরে বিশাল জলরাশি, সূর্যের আলো চিকচিক করছে তা। এদিক ওদিক ছড়িয়ে আছে ছোট চায়ের দোকান, ভ্রাম্যমান ফুচকার স্টল, ভুট্টা বিক্রেতার আর অসংখ্য মানুষের আনাগোনা। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কেউ নির্জনতা খুঁজে একটু দূরের গাছগাছালির আড়ালে বসে আছে। বাঁধের একপাশে জলরাশি হলেও অন্য পাশে ঝোপঝাড়, বুনো গাছপালা আর খানিকটা জঙ্গলে ঘেরা নিরিবিলি এলাকা। আর সেই জঙ্গলে ঘেরা অংশে গোয়েন্দা সেজে নেমেছে শ্রেয়া। বারবার এদিক সেদিক খুঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। প্রিয়ন্তীর মনে হচ্ছে ওর বান্ধবী বয়ফ্রেন্ডকে নয়, বরং কোনো আন্তর্জাতিক অপরাধীকে ধরতে এসেছে। একটা সময় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল প্রিয়ন্তী। শ্রেয়া বোন, আমার পক্ষে আর সম্ভব না, আমি আর পারছি না। চুপ করে আয়। সত্যি বলছি, আমার পক্ষে সম্ভব না বোন, তুই খোঁজ। বলে কাছের একটা সিমেন্টের বসার জায়গায় ধপাস করে বসে পড়ল। শ্রেয়া অবিশ্বাস নিয়ে তাকালো, চোখ কপালে তুলে বলল, মানে কি? বান্ধবীর এই অসময়ে তুই এই কথা বলছিস? তুই বুঝতে পারছিস আমার মনের অবস্থা? বসে থাকা অবস্থাতেই কোমরে 2 হাত চেপে খিটমিটে বলল প্রিয়ন্তী। ঠিক হয়ে যাচ্ছে, আরো কর রিলেশন, আমাকে না জানিয়ে একদম ঠিক হয়েছে। নে মজা নে আমার সঙ্গে, দেখিস তোর ভাগ্যেও যেন এরকম না হয়, তখন বুঝবি কেমন লাগে। প্রথমত, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দ্বিতীয়ত, থাকলেও আমি তোর মতো গোয়েন্দাগিরি করে বেড়িবাঁধ চষে বেড়াতাম না। ওরকম ছেলেকে হ্যাঁ বলতে গিয়েছিলি কোন আক্কেলে শুনি? দেখতেই তো কেমন 2 নাম্বার লাগে। বড় বড় কথা বলিস না, ভালোবাসা বলে কয়ে হয় না, এমনিতেই হয়ে যায়। এমন ভালোবাসার খ্যাতায় আগুন। তুই খোঁজ তোর ভালোবাসাকে, আমার পক্ষে সম্ভব না। শ্রেয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখানে ওয়েট কর, আমি দেখছি আশেপাশে খুঁজে। আচ্ছা। এখানেই থাকিস কিন্তু, কোথাও যাবি না, আমি যেন ফিরে এসে এখানেই পাই তোকে। যাব না। প্রিয়ন্তী মাথা নেড়ে সায় দিল। হঠাৎ কি যেন মনে হতে আবারও জিজ্ঞেস করলো, তুই শিওর তো এখানে এসছে? শ্রেয়ার সঙ্গে সঙ্গেই বলল, শিওর না হয়ে আমি তোকে নিয়ে এখানে আসছি নাকি? আচ্ছা আচ্ছা। আর এক মুহূর্ত দাঁড়ালো না শ্রেয়া। ঝড়ের ব্যাগে আবারও হাঁটা ধরল সামনে। প্রিয়ন্তী কিছুক্ষণ তাকিয়ে রইল বান্ধবীর পেছনে ছুটে চলা অবয়বটার দিকে, তারপর মাথা নাড়িয়ে হেসে ফেলল, বিড়বিড় করে আওড়ালো, পাগল ছাগলের দল একটা। বলে পেছনে হালান দিল। বিকেলের কোমল বাতাসে সে ছুঁয়ে গেল ওর মুখ জুড়ে। দূরে কোথাও কয়েকটা পাখি
আকাশ কেটে উড়ে যাচ্ছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও এই মুহূর্তে নিজেকে অদ্ভুত শান্ত লাগছে ওর। সময় কতটা পেরিয়েছে ঠিক খেয়াল নেই প্রিয়ন্তীর। প্রথম দিকে বসে বসে আশেপাশের মানুষজন দেখলো, যতদূর চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুগলদের আনাগোনা। কেউ ঝোপঝাড়ের আড়ালে, কেউ বা লোকচক্ষুর অন্তরালে নিজেদের ছোট্ট জগৎ নিয়ে ব্যস্ত। বিরক্তই হলো প্রিয়ন্তী। কিছুক্ষণ ফোন নিয়ে নড়াচড়া করলো। এইভাবে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও বান্ধবীর দেখা মিলল না আর। আকস্মিক আকাশটাও কেমন বদলে গেল। গুম গুম শব্দ তুলে ডাকতে লাগলো ম্যাক। এই যাত্রায় প্রিয়ন্তী চমকে মাথা তুলল। চাইল খোলা বিস্তর আকাশের পানি। আকাশের অবস্থা ভালো না। কয়েক মুহূর্ত আগেও পশ্চিম আকাশের সূর্যের শেষ আলোটুকু দেখা যাচ্ছিল, অথচ এখন ঘন কালো মেঘে ঢেকে গেছে প্রায় পুরো আকাশ। বৃষ্টিহীনা বজ্রধ্বনি শুনতে পেল আরেকটা। ক্রমশই চারপাশে কেমন অন্ধকারে ডুবে যাচ্ছে যেন। এমনিতে বিকেলের শেষের দিকে, তারপর মেঘে ঢেকে যাওয়ার আলো আর কমে এসেছে। এবার ভালো করে চারপাশে তাকালো। অদ্ভুতভাবে জায়গাটা আগের চেয়েও অনেক বেশি নির্জন লাগছে। যেসব পরিবার, বন্ধু বান্ধব আর ঘুরতে আসা মানুষজন কিছুক্ষণ আগে চারপাশে ছিল, তাদের অনেকেই চলে গেছে। কিছু দোকানও গুটিয়ে ফেলেছে তাদের জিনিসপত্র। বাতাসের গতিও বেড়েছে। গাছের পাতাগুলো শু শব্দ করে তুলছে। প্রিয়ন্তীর বুকের ভেতরটা কেঁপে উঠল আচমকাই। শ্রেয়া কোথায়? মেয়েটা তো বলেছিল একটু দেখে আসবে, কিন্তু সে একটু তো অনেক আগেই পার হয়ে গেছে। ভ্রুকুচকে উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। ডানে বামে তাকালো, খুঁজলো বান্ধবীকে, তবে কোথাও দেখা নেই মেয়েটার। আশ্চর্য, এমন আবহাওয়ায় মেয়েটা ফিরে আসছে না। উদ্বেগের সূক্ষ্ম একটা রেখা ফুটে উঠল। আরো কয়েক মিনিট অপেক্ষা করলো সেখানে দাঁড়িয়ে, তবে এবারেও এলো না মেয়েটা। এবার সত্যি সত্যি অস্বস্তি হতে শুরু করলো ওর। সাথে ভয় অস্বস্তি থেকে জন্ম নিল রাগ। উদ্বেগী হয়ে ভাবলো, ওর আবার কোনো বিপদ টিপদ হলো না তো? কথাটা ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। না না, শ্রেয়ার মতো মেয়ের কিচ্ছু হবে কেন? শ্রেয়া তো ওর থেকে বেশি সাহসী, স্ট্রং। নিজেকেই বোঝানোর চেষ্টা করলো প্রিয়ন্তী, কিন্তু তাতেও শান্ত হতে পারছে না মন। কারণ চারপাশের পরিবেশটায় কেমন যেন অস্বস্তিকর লাগছে হুট করেই। ঝোপঝাড়গুলো কেমন আরো ভয়ানক লাগছে দেখতে। বাতাসটা পর্যন্ত কেমন ঠান্ডা হয়ে গেছে। প্রিয়ন্তী দ্রুত ভাবলো শ্রেয়াকে কল দেবে, কিন্তু স্ক্রিন অন হতেই মুখটা মলিন হয়ে গেল। ফোনের কালো স্ক্রিনে ভেসে উঠল মাত্র একটি বার্তা, ব্যাটারি এমটি। তারপরে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ফোনটা। মেয়েটা কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। এরপর বিরক্তিতে কপালে হাত ঠুকলো। ধুর, আজকেই মরতে হলো ব্যাটারিটাকে। রাগে ক্ষোভে প্রায় দাঁত চেপে বলে উঠল। ফোনটা ছাকিয়ে আবারও চালু করার চেষ্টা করলো, কোনো লাভ হলো না তাতে। এবার সত্যি সত্যি নিজের উপর রাগ হতে লাগলো ওর। মনে মনে অন্তত 10 বার শ্রেয়ার গোষ্ঠী উদ্ধার করলো। মাইয়া নিজে কোথায় উধাও হয়েছে তার ঠিক নেই, আমাকে এনে ফেলে গেছে জঙ্গলের মধ্যে। বিরক্তিতে গজগজ করতে করতে অবশেষে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। বসে থাকলে হবে না, শ্রেয়াকে খুঁজতে হবে। কিন্তু যত এগোতে লাগলো ততই বুকের ভেতরে অস্বস্তিটা বাড়তে লাগলো। মিরপুর বেড়িবাঁধের মূল অংশে মানুষের আনাগোনা থাকলেও এই দিকটায় পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এখানে বড় বড় কাশবন, ঝোপঝাড় আর বনো ঘাসে ভর্তি। কোথাও কোথাও সরু কাঁচা পথ সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে ভেতরের দিকে। দূরে জলরাশির কালচে রেখা দেখা যাচ্ছে, তবে সেদিকে জনমানবের চিহ্ন নেই। তার উপর মাথার উপরে জমাট বেঁধে আছে ঘন কালো মেঘ। চারপাশে তাকিয়ে প্রিয়ন্তীর মনে হলো সে কি আটকা পড়ে গেছে। কোন দিক দিয়ে এসেছিল, কোন দিকে রাস্তা ভুলে বসলো সবটা। আগাম ভয়ে হিম হয়ে এলো শরীর। দূর দূরান্ত পর্যন্ত কোনো জনমানবের চিহ্ন চোখে পড়ছে না। অজান্তেই ওড়নাটা বুকের কাছে আরো শক্ত করে চেপে ধরে ডাকলো বান্ধবীকে। শ্রেয়া, শ্রেয়া, এই কই তুই মাইয়া? আশেপাশ থেকে ভেসে এলো না কোনো উত্তর। বান্ধবীর জন্য চিন্তায় চিন্তায় বুকটা মোচড় দিয়ে উঠল ওর। চিন্তিত হয়ে এদিক বেদিক শূন্য হয়ে ছুটল অনেকক্ষণ। সময় যত যাচ্ছে আকাশ তত অন্ধকার হয়ে উঠছে। একই সাথে বাড়ছে বাতাসের ব্যাঘ্য। প্রিয়ন্তীর কলিজাটা শুকিয়ে গেল। এসব ব্যাপারে মেয়েটা খুবই ভীতু। উপরন্তু জায়গাটা একদমই ওর অপরিচিত, যার কারণে ভয়টা আরও গ্রাস করছে বেশি। এইভাবে আর কিছু দূর হেঁটে সামনে এগোতেই আচমকা থেমে গেল ওর পা। চোখ আটকে গেল সামনের দিকে।
কালো জলরাশির অন্তর্মুখী হয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। লম্বা সুদৃঢ় পুরুষালী এক অবয়ব, পিঠটা ওর দিকেই ফেরানো, কানের পাশে ফোন চেপে ধরে কারোর সঙ্গে কথা বলছে মানব। গায়ে নিখুঁতভাবে ফিট করা চারকোল ধূসর রঙের ফরমাল স্যুট, এক হাতে মোবাইল, অন্য হাতে ভাঁজ করে রাখা কালো কোট। বিকেলের ম্লান আলো আর মেঘলা আকাশের নিচেও লোকটার ব্যক্তিত্ব আলাদা করে চোখে পড়ছে। প্রিয়ন্তীর কাছে অতিমাত্রায় পরিচিত মনে হলো সেই অবয়বটা। অন্যদিকে প্রিয়ন্তী লোকটার পেছনে এসে দাঁড়ানো মাত্রই লোকটা কীভাবে যেন বুঝে ফেলল নিজের পেছনের কারো উপস্থিতি। টের পেয়ে ফোন কানের পাশ থেকে নামিয়ে ধীরে ঘুরে দাঁড়ালো উল্টো দিকে। অবিশ্বাস্য দুই জোড়া চোখ আটকাল একে অপরের সঙ্গে। অমনি বেশি মাত্রায় বিস্ফোরিত হয়ে উঠল প্রিয়ন্তী। অপ্রত্যাশিত বিস্ময় নিয়ে প্রিয়ন্তী আগে ভাগে বলল, আপনি এখানে? কলিং বেলের একঘেয়ে বিরক্তির তীক্ষ্ণ শব্দটা বেজে চলেছে তখন থেকে। রান্নাঘরে ব্যস্ত তখন বাড়ির কাজের মেয়েটা। থালা বাসন মাজা থামিয়ে বার কয়েক বিড়বিড় করে ধুয়ে দিল শব্দ করা সেই আগন্তুককে। বড্ড অধৈর্য সহ্য লোকটো। দেখছে খুলছে না, নিশ্চয়ই বাড়ির মানুষ ব্যস্ত আছে, সেসব বোঝার জ্ঞানটুকু নেই। আরে আইতাছি তো। গায়ের ওড়না দিয়ে হাত মুছল মেয়েটা। রিল্যাক্সে হেঁটে হেঁটে এগিয়ে গিয়ে দাঁড়ালো সদর দরজার সামনে। স্বতঃস্ফূর্ত মনেই দরজাটা খুলল টেনে, আর অমনি থমকে গেল জায়গায়। নিমিষেই গায়ের সমস্ত রক্ত হিম হয়ে জমে গেল বরফের মতন। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত মানুষটাকে দেখে বিস্ময়ে রসগোল্লার মতো বড় হয়ে এলো অক্ষিপট। গেছে এতদিনের আরামাস জীবন পার করার 12টা বেজে গেছে এবার। গাঢ় ধূসর রঙের ফর্মাল শার্ট পরা শেহরোজ দাঁড়িয়ে আছে দরজার সামনে। শার্টের উপরের দুটো বোতাম খোলা, বাম হাতে ভাঁজ করে রাখা কালো কোট, কবজিতে দামি ঘড়ি। এই যে এত ঘন্টার টানা জার্নির চিহ্নটুকু নেই মানবের সুদর্শন চেহারায়, বরং সব সময়ের মতোই তীক্ষ্ণ, কঠোর আর গম্ভীর মুখশ্রী। কাজের মেয়েটার ধরফর করা বুকে শুষ্ক ঠোঁট গিলল। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে আমটা আমটা করে বলল, ভাই আপনি? না মানে আপনি? মেয়েটার এই ভাঙাচোরা শব্দ উচ্চারণের পেছনে যথেষ্ট কারণও রয়েছে। শুদ্ধ ভাষার বাইরে আঞ্চলিক টানযুক্ত কথা একেবারে পছন্দ নয় শেহরোজের। তাই সে বাড়িতে উপস্থিত থাকাকালীন প্রাণপণ চেষ্টা করে শহরে ভাষায় কথা বলতে হয় তাকে। যদিও সে প্রচেষ্টায় মাঝে মধ্যেই এমন অবস্থা হয় যে এক একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে মেয়েটার দাঁত ভাঙার উপক্রম হয়ে দাঁড়ায়। ভেতরে যেতে দিবি নাকি এখানে দাঁড় করিয়ে রাখবি, ইডিয়েট? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গম্ভীর স্বরে বলে থামল শেহরোজ। তড়িৎ ব্যাগে এক লাফে সেখান থেকে সরে দাঁড়ালো ঝুমুর নামের মেয়েটি। কি কন ভাই? না মানে কি বলিছেন ভাই? আসেন ভিতরে আসেন। এইবার বিনা বাক্য ব্যয়ে ভেতরে পা রাখলো শেহরোজ। ড্রয়িং রুমের নাজেহাল এলোমেলো অগোছালো অবস্থা থেকে রীতিমতো চোখ শুরু করে চাইতে মিনমিন করে উঠে ঝুমুর। মনে মনে মাথায় হাত দেয় মেয়েটা। সোফার উপর এলোমেলো হয়ে আছে কুশনগুলো, সেন্টার টেবিলে ভর্তি বিভিন্ন রকম স্ন্যাক্সের প্যাকেট, সেই সাথে মেঝেতে পড়ে আছে চিপসের খালি মুরক, জুস, বিস্কুটের প্যাকেট। রাস্তার পাশ ঘেঁষা ডাস্টবিনের থেকে কম নোংরা মনে হলো না সেসব শেহরোজের চোখে। কপালের রক্তটা টনটন করে উঠল। জীবনের বহু বিষয় নিয়ে সে আপোষ করতে পারে, কিন্তু অপরিচ্ছন্নতা, অগোছালো পরিবেশ, এই দুটো জিনিস তার সহ্যের তালিকার বাইরে অবশিষ্ট। ছোটবেলা থেকেই ওর প্রতিটা জিনিস নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস। ঘরের প্রতিটা জিনিস নিখুঁতভাবে গোছানো দেখতে অভ্যস্ত। আর এখন নিজের বাড়িতে ঢুকে এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই বিরক্তিটা মাথা চাড়া দিয়ে উঠল। পেছনে দাঁড়িয়ে থাকা ঝুমুরের ভয়ে মাটির নিচে ঢুকে পড়তে মন চাইল এই পর্যায়ে। সে খুব ভালো করে জানে এই মানুষটা কী ধরনের। উচ্চস্বরে রাগ দেখানোর প্রয়োজন পড়ে না তার, চোখের একটা চাহনি যথেষ্ট। শুকনো ঢুক গেলে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই আসলে মেহমান আসছে তো, তাই আর কি। আমি এখনই সব ঠিক কইরা ফেলতাছি ভাই, 1 মিনিটও লাগবো না। চলন্ত ট্রেনের ব্যাগে ছুটল ঝুমুর। এবার লাফে লাফিয়ে মেঝে থেকে ছু মেরে চিপস বিস্কিটের প্যাকেটগুলো একত্র করে তুলল। সেন্টার টেবিলে গুছিয়ে কুশনও ঠিক করে ফেলল চোখের পলকে। মনে হচ্ছে যেন জীবন মরণ লড়াই চলছে এখানে। শেহরোজ দীর্ঘশ্বাস ত্যাগ করে সোজা শরীর দিকে এগিয়ে যেতে হাঁপ ছাড়ল বেচারি। আগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াহুড়ো স্টোর রুমের দিকে দৌড়ালো।
সেবার শেহরোজ যাওয়ার পরপরই শেহরোজের এনে দেওয়া বইগুলো ওখানে ফেলে রেখেছিল মেয়েটা। এরপর আর ধরে ছুঁয়েও দেখেনি। এইবার সে স্কুলের বই পড়ে ও এখন কি করবে? ওর কি এখন পড়াশোনার বয়স আছে? তবে এই ব্যাটাকে এসব কে বোঝাবে? যতদিন না বাড়ি থেকে বিদায় হচ্ছে ততদিন চলতেই থাকবে এই নির্যাতন। সোজা করিডোরের শেষ মাথার রুমটার দিকে এসে থামলো শেহরোজ। দরজাটা ভেতর থেকে বন্ধ। গতকাল রাতে ফোনে শুনেছিল হঠাৎ করে নাকি শারীরিক অবস্থার অবনতি হয়েছে মায়ের। বুকের ব্যথা, প্রেশার ওঠানামা, মাথা ঘোরা এমন সব উপসর্গের কথা শুনে জরুরি ছুটি ম্যানেজ করে রাতারাতি চলে এসেছে সে। আম্মু আসবো? দরজার ওপাশ থেকে ভেসে আসা পরিচিত কণ্ঠটা কানে পৌঁছাতে আতঙ্কিত হলেন সুমি বেগম। গুলে ফেলেন সমস্ত কিছু, চোখ বরাবর করে তাকালেন দরজার দিকে। এই সময়ে শেহরোজ মহিলা তো ভেবেই রেখেছিলেন ছেলে অন্তত আরও 2-3 দিন পর আসবে, তাই নিশ্চিন্ত মনে বিছানার উপর বসে কুশনের কাভারে নকশা কাটছিলেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা রঙিন কাপড়, সুতা, কাছে আর কয়েকটা অসমাপ্ত কুশন কাভার। দ্বিতীয়বার দরজায় টোকা পড়তে সম্বিত ফিরল তার। আম্মু। হ্যাঁ হ্যাঁ আসবো। হকচুকে উত্তর করলেন তিনি। পর মুহূর্তে ছু মেরে হাতে থাকা কাপড়গুলো গোটিয়ে তাড়াহুড়োয় বালিশের নিচে লুকিয়ে ফেললেন। অসমাপ্ত কুশন কভারগুলো দ্রুত ভাঁজ করে সরিয়ে ফেললেন চোখের আড়ালে। অতঃপর বুক অব্দি কম্বল টেনে গুরুতর অসুস্থ রোগীর মতো বিছানায় গা এলিয়ে দিলেন। লম্বা দেহটা প্রবেশ করলো তখনই। কেমন লাগছে এখন? ছেলের কথার পিঠে দুর্বল গলায় প্রত্যুত্তর করলেন সুমি। এই তো যেমন দেখছিস। শেহরোজ স্থির পায়ে গিয়ে সে বিছানার পাশে রাখা চেয়ারটায় বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। দীর্ঘদিন সমুদ্রে যুদ্ধ জাহাজে অপারেশনের মধ্য কাটালেও এই মুখটা দেখলেই তার ভেতরের কঠোর মানুষটাও যেন নরম হয়ে যায়। মহিন আঙ্কেলকে দেখিয়েছো? হুম, কি বলেছে? বলেছে বিশ্রাম নিতে আর অতিরিক্ত টেনশন না করতে। ওষুধ খাচ্ছ? খাচ্ছি তো। শেহরোজ ভ্রু কুঁচকে বলল এবার। সময় মতো? আরে বাবা, তোর মা কি আর ছোট বাচ্চা নাকি? সব সময় তো খাচ্ছি। সেটা তো দেখতেই পাচ্ছি, সময় মতো খাওয়ার ফল। এসে জেরা শুরু করে দিয়েছিস। আমি জেরা করছি না আম্মু, জাস্ট জানতে চাচ্ছি। খবর তো নিয়েই ফেলেছি, এখন একটু কাছে আয় তো, তোকে দেখি। কতদিন তোকে কাছ থেকে দেখি না, শুকিয়ে গিয়েছিস দেখছি। আম্মু, I've gained 4 kilograms since last time. ছেলের কথার ঘোর বিরোধিতা জানিয়ে বললেন সুমি। এতদিন গ্যাপে আসলে মায়ের চোখে সন্তানকে এমনই লাগে। এখন বুঝবি না, আগে বিয়ে কর, সন্তান হোক, তারপর বুঝবি। নিজের শরীরের খেয়াল তো রাখতে পারিস। বাহ, বিছানায় পড়ে থাকা অসুস্থ রোগী আবার দেখছি লেকচারও দেয় আজকাল। থতমত খেলেন ভদ্র মহিলা। খুক খুক করে কেসে উঠলেন এক দফা। বললেন, দেখেছিস কাশি যাচ্ছে না, মাথাও ঘোরে, আচ্ছা বুকও ধরপড় করে। বুঝলাম। ছেলে নির্বিকার উত্তর শুনে মহিলা কেমন যেন ধরা পড়ে যাওয়ার ভয় পেলেন, তবে মুখে কিছু প্রকাশ করলেন না। কিছুক্ষণ নীরবতা চলল মা ছেলের মধ্যে। এত তাড়াতাড়ি ছুটি পেলে কিভাবে? ম্যানেজ করেছি। ওমা, আমার জন্য নাকি? তুমি ছাড়া আর কে আছে বাড়িতে? আমি তোকে কষ্ট দিতে চাই না বাবা, তুই ব্যস্ত থাকিস, দায়িত্ব থাকে, দেশের কাজ থাকে, বারবার বিরক্ত করতে ভালো লাগে না। শেহরোজ মৃদু স্বরে বলল, বিরক্ত শব্দটা আর কখনো আমার সামনে ব্যবহার করবে না আম্মু। তোমার জন্য আসতে হলে আমি 1000বার আসবো। মহিলার চোখ দুটো চিকচিক করে উঠল। ছেলেবেলায় তুই যখন স্কুলে যেতি, আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম তুই কখন ফিরবি সেটা দেখার জন্য। তারপর বড় হলি, কলেজে গেলি, একাডেমিতে গেলি, এরপর চাকরি। এখন তো কখন আসিস কখন যাস আমি নিজেই জানি না। এই বিশাল বাড়িটার মাঝে মাঝে কেমন খালি খালি লাগে। কিছুক্ষণ আরও নানা কথাবার্তা চলল। আত্মীয় স্বজনের খবর, বাড়ির খবর, গ্রামের খবর। একটার পর একটা বিষয় নিয়ে কথা বলতে লাগলেন দুজন। শেহরোজ চুপচাপ শুনল শুধু। মায়ের প্রতিটা কথায় সম্পূর্ণ মনোযোগে শুনে এক পর্যায়ে উঠে দাঁড়ালো। বিশ্রাম নাও এখন। এই তো এলি,
আবার চলে যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, নিচে আছি। আচ্ছা। দরজার দিকে কয়েক কদম এগিয়ে গেল। সুমি বেগম ছেলের চলে যাওয়া দেখছিলেন শান্ত চোখে। দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে দাঁড়ালো। তারপর উল্টো দিকে না ঘুরে স্বাভাবিক গলায় জানালো মাকে। তোমার অভিনয় স্কিল একদম বাজে আম্মু। বলি ততক্ষণে শেহরুজ দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে। মহিলা কয়েক সেকেন্ড হা করে দরজার দিকে তাকিয়ে রইলেন। মুখটা কাঁচুমাচু করে বিড়বিড় করে আওড়ালেন, হায় আল্লাহ, এই ছেলে চোখে ফাঁকি দেওয়া আর সূর্যকে হাত দিয়ে ঢেকে রাখা একই কথা। বলে অসহায় হাসলেন তিনি। তবে সেই হাসির আড়ালেও একরাশ স্বস্তি লুকিয়ে আছে। কারণ একটা বিষয় অন্তত নিশ্চিত, তার ছেলে যত বড়ই হোক, একঘেয়ে হোক, মায়ের জন্য ছুটে আসতে এখনও এক মুহূর্ত দেরি করে না। এবার ভালোই ভালোই নিজ পরিকল্পনা মোতাবেক সবটা হলেই হলো। আপনি এখানে? পুরো অপ্রত্যাশিতভাবে তাসথিরকে উক্ত জায়গায় আবিষ্কার করলো প্রিয়ন্তী। কথাটা বলতে গিয়েও কেমন জিভ জড়িয়ে গেল ওর। বিস্ময়ে বড় বড় হয়ে উঠল চোখ দুটো। এই লোক এখানে কি করছে? উনি না সকালে চলে গেলেন? একই সময়ে তাসথিরের অবস্থা অনেকটা সেম। সেও অবাক হয়েছে ভীষণ। চোখে মুখে তারও স্পষ্ট বিস্ময় ফুটে উঠেছে। এরকম একটা জায়গায় প্রিয়ন্তীকে দেখার বিষয়টা তার হিসেবেই মিলছে না। কয়েক মুহূর্ত নির্বাক তাকিয়ে থেকে আচানক জিজ্ঞেস করলো, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? প্রিয়ন্তী এবার অস্বস্তিতে পড়ল। চারপাশে অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। বাতাসের তীব্রতাও বাড়ছে আরও। একে তো একরকম অপরিচিত জায়গায় সে আটকে পড়া, তার উপর আবার দীর্ঘক্ষণ যাবৎ বান্ধবীকে খুঁজে না পাওয়া, সব মিলিয়ে ভীষণ ঘাবড়ে গেল মেয়েটা। উৎকণ্ঠিত হয়ে বলল, আমি শ্রেয়াকে খুঁজতে এসেছি। ও আমাকে এখানে রেখে হঠাৎ কোথায় যে চলে গেছে আমি জানি না, খুঁজে পাচ্ছি না ওকে কোথাও। শ্রেয়া? হ্যাঁ, আমার ফ্রেন্ড। সংক্ষিপ্তভাবে প্রশ্ন করল তাসথির। ফোন করেছেন? প্রিয়ন্তী বিব্রত মুখে মাথা নেড়ে বলল, আমার ফোনে চার্জ নেই, অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। তাসথির কিছুক্ষণ চুপ করে চারপাশটা দেখে নিল। তারপর আবার প্রিয়ন্তীর দিকে তাকালো। বলল, কোন পাশে গেছে আপনার ফ্রেন্ড? প্রিয়ন্তী হতাশ গলায় বলল, জানি না, সবই তো একরকম লাগছে এখানে। কোথায় গেছে বুঝলে তো খুঁজেই পেতাম। একটু থেমে সে আবার বলল, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনি না সকালে ডিউটিতে ফিরে গেলেন? প্রশ্নটার উত্তর দিল না তাসথির, বরং একবার আকাশের দিকে তাকালো। কালো মেঘে প্রায় ঢেকে গেছে পুরো আকাশ। বাতাসের ব্যাগও ক্রমশ বাড়ছে। গম্ভীর স্বরে বলল, চলুন আমার সঙ্গে। প্রিয়ন্তী ভ্রু কুঁচকে ফেলল সঙ্গে সঙ্গেই। কোথায়? প্রশ্নটা ধপ করেই বলে বসল প্রিয়ন্তী। তাসথির কয়েক পা এগিয়ে গিয়ে আবারও থামল। পেছনে ফিরে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনাকে নিশ্চয়ই নিয়ে বেঁচে দেব না, আপনার বান্ধবীকে খুঁজবো, চলুন। তোর মধ্যে তাসথিরের ফোনটা বেজে উঠল আবারও। তখন পুরো কথা শেষ না করে কলটা কাটায় হয়তো ফোনের ওপাশের ব্যক্তিটি কল দিয়েছে। তাসথির ফোন বের করে দেখলো অর্ণব। 1 মিনিট বলে কল রিসিভ করলো। ওপাশে শুনতে পেল অর্ণবের উত্তেজিত কণ্ঠখানা। কোথায় তুই? পেয়েছিস? লোকেশন তো ওখানে দেওয়া। চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে জবাব দিল তাসথির। না, এখনো কনফার্ম কিছু পাইনি। আমাদের সোর্স ভুল হওয়ার কথা না। আজ বিকেলের মধ্যে চালান মুভ করার কথা ছিল। ডিটেলস বল। শিওর না হয়ে এভাবে হুট করে মাঝ রাস্তা থেকে ব্যাক করাসনি তো আবার? আরে না, 2 ঘন্টা আগে খবর এসেছে নদীপথে যেসব বালুবাহী কার্গো চলে সেগুলোর একটা ব্যবহার হচ্ছে কাভার হিসাবে। উপরে বালির নিচে অস্ত্র, ছোটোখাটো কিছু না, পরিমাণও বেশ বড়। প্রিয়ন্তী কিছুটা দূরে দাঁড়িয়েছিল। কথাগুলোর পুরোটা শুনতে না পেলেও তাসথিরের মুখের গম্ভীরতা দেখে অজান্তেই কৌতূহলী হয়ে উঠল। ওপাশে অর্ণব আবার বলল, লোকাল থানাকে এখন ইনফর্ম করা হয়নি। তথ্যটা শতভাগ ভেরিফাই না হওয়া পর্যন্ত বিষয়টা সীমিত রাখার নির্দেশ আছে। কতগুলো ভেসেল সন্দেহের তালিকায়? 3টা, কিন্তু সবচেয়ে বেশি সন্দেহ আল বারাকা নামের কার্গোটার উপর। গত 3 সপ্তাহে ওটার রুট অস্বাভাবিকভাবে বদলেছে। তাসথিরের দৃষ্টি এবার নদীর দিকে আটকালো। দূরে ম্লান আলোয় কয়েকটা বড় বালুবাহী জাহাজ অস্পষ্টভাবেই দেখা যাচ্ছে। টিম কোথায়? 2 ইউনিট পাথ হয়ে আছে, আর একটা টিম নদীর উল্টো পাশে অবস্থান নিয়েছে। কিন্তু তুই কাছাকাছি আছিস বলে আগে তোকে জানালাম।
কয়েক সেকেন্ড চুপ করে রইল তাসথির, তারপর নিচু গলায় বলল, কোনো ধরনের অ্যাকশন কেউ নেবে না যতক্ষণ না আমি কনফার্ম করছি। রজার। কলটা কেটে গেল। ফোন নামিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল তাসথির। বাতাস আরও জোরে বইতে শুরু করেছে ততক্ষণে। এদিকে প্রিয়ন্তীর অস্থিরতা ক্রমেই বাড়ছে। শ্রেয়ার কোনো খোঁজ নেই, চারপাশের পরিবেশও কেমন অস্বাভাবিক লাগছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তাসথির ফোনটা পকেটে রেখে আদেশ করলো, চলুন। কি হয়েছে? আপনি কি এখানে কোনো জরুরি কাজে এসেছেন? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বান্ধবীকে খুঁজে বের করা। বাকি প্রশ্নগুলোর উত্তর পরে দেওয়া যাবে। দ্বিধা অনিচ্ছা সত্ত্বেও পিছু নিল প্রিয়ন্তী লোকটার। এইভাবেই মিনিট 5 পার হলো। হাঁটতে হাঁটতে আচানক পা চেপে ধরে ব্যথায় আর্তনাদ করে বসে পড়ল প্রিয়ন্তী। কি হলো? তড়িৎ ব্যাগের তার স্থির পিছু ঘুরতে চোখে পড়ল মেয়েটার ব্যথাতুর চেহারাটা। পায়ে ব্যথা পেয়েছি, কিছু একটা বিঁধেছে মনে হচ্ছে। তার স্থির চোখ নামালো, আর লক্ষ্য করলো স্যান্ডেলের পাশ দিয়ে পায়ের ভেতরটা কেটে গেছে। মাটি আর ছোট পাথরের খোঁচায় ক্ষতটা গভীর না হলেও রক্ত বের হতে শুরু করেছে। প্রিয়ন্তী কাঁপা গলায় বলল, ব্যথা করছে খুব। তার স্থির অস্বস্তিতে পড়ল। হাঁটু গেড়ে বসে পাটা পর করে পকেট থেকে রুমাল বের করে চেপে ধরল আঘাতপ্রাপ্ত স্থানে। আশেপাশে সতর্ক চোখ বুলিয়ে বলল, উঠতে পারবেন? প্রিয়ন্তী উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল ওর। নিজের পুরুষালী হাতটা বাড়িয়ে দিল তাসথির। ধরুন। কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত না চাইতেও হাতটা ধরল প্রিয়ন্তী। তাসথির সাবধানে উঠিয়ে দাঁড় করালো ওকে। কিছুটা দূরে বাঁশ আর ত্রিপল দিয়ে ঘেরা ছোট্ট একটা টং দোকান দেখা যাচ্ছে। দোকানটার চারপাশে টাঙানো নীলচে ত্রিপলগুলো বাতাসে বারবার ফরফর করে উঠছে। দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই। দূরে শুধু কালচে জলরাশি আর কাশবনে দুলে ওঠা মাথাগুলো দেখা যাচ্ছে। তাসথির প্রিয়ন্তীকে সেখানে নিয়ে বসালো। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনি এখানেই বসুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? আপনার বান্ধবীকে খুঁজতে। আমি একা থাকবো এখানে? তো আপনি কি চাচ্ছেন আপনি কোলে নিয়ে নিয়ে আপনার ফ্রেন্ডকে খুঁজি? লোকটার তেরা জবাবে চুপসে যায় বেচারি। মুখ ফুলে তাকায় আশেপাশে। তাসথির সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালে শুনতে পায় আচানক, এখানে এখানে এটারে পাইছি। ধর ধর, আজকে ওইগুলোকে ধর। আমি কইছিলাম না কেউ ঢুকছে এদিকে। বলতে বলতে বাইরে থেকে 4-5 জন ছেলে হুড়মুড় করে টং দোকানের সামনে এসে দাঁড়ালো জড়ো হয়ে। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে এই এলাকারই হবে হয়তো। পোশাক আশাক তেমন সুবিধার নয়, বখাটে মাস্তান টাইপ লাগছে অনেকটা দেখতে। কি ভাই, মায়া মানুষ নিয়ে চিপাই চাপাই কি কাম? ভদ্রলোকের মতো লাগে। আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করলো, ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ভদ্রলোকের ছেলেটা নিশ্চয় মেয়ে নিয়ে এই জঙ্গলে চিপাই আসবে না। দাড়ি চুলকাতে চুলকাতে অপর ছেলেটি কথাটা বলেই কেমন বিদঘুটে হেসে উঠল। তাসথিরকে পেরিয়ে লোহাধুর চোখে চাইল প্রিয়ন্তীর দিকে। ছেলেটার ওই খারাপ নজর লক্ষ্য করতেই গা হিম হইল মেয়েটার। নিজেকে তাসথিরের আড়াল করলো তৎক্ষণাৎ। শান্ত মেজাজেই তাসথিরের ধৈর্যের বাঁধ ভাঙল এবার। মুখ সামলিয়ে কথা বল। কারোর সম্পর্কে না জেনে শুনে এভাবে যা তা মন্তব্য করার মানে কি? চুরি চুরি আবার সিনার চুরি? আমাগো এলাকায় মেয়ে নিয়ে ফুর্তি করবা ওপেন প্লেসে, আবার আমরা কিছু বললেই গায়ে ফোঁসকা লাগছে, এমনটা তো হইবে না। দেখুন, আপনারা যা মনে করছেন তেমনটা নয়। আমি এখানে আমার ফ্রেন্ডের সঙ্গে এসেছি, ওকে হারিয়ে ফেলেছি, খুঁজছিলাম কি তখনই ওনার সঙ্গে। হইছে, তুমি চুপ থাকো মেয়ে। এরকম কত দেখলাম। অকাজ করার পর কি কেউ স্বীকার করে নাকি? এই যে হিরো সাহেব, আপনি চলেন, কিন্তু ব্যাপারটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বুঝতেই পারছেন কি বলছি না? মানে সাথে যা যা আছে ভালোই ভালোই বের করে দিয়ে দেন, আমরাও ঠান্ডা মাথায় চুপচাপ চলে যাই। নইলে বুঝতেই পারছেন বাকিটা। ছেলেটার পুরো কথা শেষ করার আগে শক্তপোক্ত এক ঘুষি পড়ে ছেলেটার গাল বরাবর। কয়েক কদম পিছিয়ে যায় তাতে ছেলেটা। আরও ক্ষিপ্ত হয়ে এগিয়ে যেতে নিলে আকস্মিক বাধা পায় তাসথির। আগতা থেমে যায় সে। পেছন থেকে ওর শার্টের একাংশ শক্ত করে খামচে ধরেছে প্রিয়ন্তী। মেয়েটা ভয়ে জড়সড়, মুখটা শুকিয়ে এটুকুন হয়ে গেছে ইতিমধ্যেই। বোঝাই যাচ্ছে এসব ঘটনার সঙ্গে সদ্য পরিচিত। ওদিকে
ছেলেগুলো ব্যাপক ক্ষেপে যায় তাতে। বিষাক্ত সাপের মতো ফুসফুস করে ওঠে। তাসথির তৎক্ষণাৎ পকেট হাতড়ে ফোন বের করে বলল, আমি কে সেটা এখনই বোঝাচ্ছি, ওয়েট। খপ করে হাত থেকে ফোনটা ঝটকা মেরে টেনে নিয়ে যায় ছেলেগুলো। আঘাত পাওয়া ছেলেটা ফোনটা সামনে এনে পরখ করে বলে, বাহ, বেশ নামি দামি মডেলের ফোন তো দেখছি। যাক, এটা এখন থেকে আমার। এই কি হইতাছে রে এখানে, এত হট্টগোল কেন? পাশ থেকে অচেনা কারো কণ্ঠস্বরে ছেলেগুলো ঘাড় উচ্চে বলে, আর বইলেন না জামাল চাচা, পোলা মাইয়াগুলো আজকাল এমন নষ্ট হয়েছে, আমাকে এই এলাকার নাম খারাপ করে ফেলছে পুরো। দুইটারে আটকেই দেন, বলেন এটারে কি শাস্তি দেওয়া যায়? রাস্কেল, মুখ সামলে কথা বলো, জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। বজ্র কণ্ঠে হুমকি স্বরূপ বাক্য ছড়ল তাসথির। ছেলেটা দাঁত খিচিয়ে বলল, দেখেন চাচা, ধরা খাওয়ার পরেও কেমন তেজ দেখাই। এই তোরা ভিডিও কর, আজকে এগুলো ভাইরাল করব। আমার গায়ে হাত তোলা। ততক্ষণে সামনে এসে দাঁড়ালেন মধ্যবয়সী এক লোক। লোকটার গায়ে সাদা পাজামা পাঞ্জাবি, দেখেই বোঝা যাচ্ছে বেশ ধার্মিক ব্যক্তিবর্গ কেউ। উনি এসে তাসথির আর ওর পেছনে গুটে থাকা প্রিয়ন্তীকে লক্ষ্য করলেন। ছেলেগুলো ততক্ষণে সত্যি সত্যি ফোন বের করে ফেলেছে। উনি হাত উঁচে থামলেন সবাইকে, বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।